দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ফরেন্সিক রিপোর্ট খুলতে চেয়ে হাইকোর্টে আবেদন সিবিআইয়ের। আপনাদের জানিয়ে রাখবো, আর.জি. কর খুন ও ধর্ষণ কাণ্ডে 14ই আগস্ট নমুনা সংগ্রহ করে সিবিআই। সেই নমুনা ফরেন্সিকে পাঠানো হয়। এবার ফরেন্সিক রিপোর্ট খুলতে চেয়ে হাইকোর্টে আবেদন সিবিআই। আপনাদের জানাবো, আর.জি. করের খুন ও ধর্ষণ কাণ্ডে 14ই আগস্ট নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই নমুনা পাঠানো হয় ফরেন্সিকে। ফরেন্সিক রিপোর্ট খুলতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন সিবিআই। আর.জি. করের ঘটনায় 14ই আগস্ট নমুনা সংগ্রহ করে সিবিআই। সেই নমুনা ফরেন্সিকে পাঠানো হয়। এবার কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। আর.জি. কর খুন ও ধর্ষণ মামলায় 14 তারিখ আর.জি. কর থেকে যে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই, তা CFSL এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়? তবে জানিয়ে রাখবো যে আর.জি. কর খুন ও ধর্ষণ মামলায় 14 তারিখে আর.জি. কর থেকে একটি নমুনা সংগ্রহ করেছিল সিবিআই, এবং সেই পার্টিকুলার যে নমুনা যেটা সংগ্রহ তারা করেছিল সেটাকে CFSL এক্সামিনের জন্য পাঠানো হয়েছিল, এবং সেই সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে, যেটা মেনশন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে যে আর্টিকেল 4, সেই যে আর্টিকেল 4 এর যে নাম্বার তারা মেনশন করেছে সেটা ইতিমধ্যেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্ট, এবং সেই কারণের জন্য কিন্তু তারা খুলতে চায় সেই রিপোর্টকে, ডিসিশন করতে চায়, এবং সেই কারণের জন্য যেটা দেখা গেল যে সিবিআই এর তরফ থেকে আদালতে আবেদন করা হলো সেই রিপোর্ট যাতে তারা খুলতে পারে, সেই আবেদন কিছু করা হলো সিবিআই এর তরফ থেকে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফরেন্সিক রিপোর্ট খুলতে চেয়ে হাইকোর্টে আবেদন সিবিআই। আর.জি. করে খুন ও ধর্ষণ কাণ্ডে আর.জি. কর থেকে গত 14ই আগস্ট যে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই আধিকারিকরা, তা CFSL এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। তা খোলার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর.জি. করের খুন ও ধর্ষণ মামলায় 14 তারিখ আর.জি. কর থেকে যে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই, তা CFSL এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। তা খোলার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন সিবিআই। পাশাপাশি যে খবরে নজর রাখবো, পলিগ্রাফ ও নার্কো টেস্টের অনুমতির জন্য আবেদন সিবিআই। 25শে সেপ্টেম্বর আবেদন সিবিআই। ওই দিনই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে কোর্টে পেশ করা হবে। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ওই দিনই কোর্টে পেশ করা হবে। আর ওই দিনই 25শে সেপ্টেম্বর আবেদন সিবিআই। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই সংক্রান্ত সিবিআইয়ের তরফে কি আবেদন করা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে একটি আবেদন করা হয়েছে কোর্টে, শিয়ালদা কোর্টে, এবং যেখানে বলা হয়েছে যে আজকে যে কনসেন্ট নেওয়ার ডেট ছিল, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে ওসি চালা অভিজিৎ মণ্ডলের যে একজনের পলিগ্রাফ টেস্ট এবং আরেকজনের নার্কো টেস্টের যে আবেদন আগেই করেছিল, তার আজকে কনসেন্টের যে প্রসিডিং বা যে রেকর্ডিং সেটা আজকে করার কথা ছিল, এবং সেই কারণে তাদের দুজনকেই আজকে ফিজিক্যালি প্রডিউস করার কথা ছিল। কিন্তু এই বিষয়টা নিয়ে সিবিআই এর তরফ থেকে আজকে একটি পিটিশন করা হয়, যেখানে তারা বলেন যে আজকে তারা ফিজিক্যালি প্রডিউস করতে পারছে না, কারণ CFSL এক্সপার্ট নেই। কারণ তারা যদি কনসেন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে পলিগ্রাফ টেস্ট বা নার্কো টেস্টের জন্য কিন্তু CFSL এক্সপার্টকে লাগবে। সেই এক্সপার্ট আজকে না থাকায়, অ্যাভেলেবেল না থাকায়, সেই কারণের জন্য তারা 25 তারিখে এই কনসেন্টের হিয়ারিং করাতে চাইছে বলে একটি আবেদন করা হয়, একটি পিটিশন করা হয় সিবিআই এর তরফ থেকে, যদিও অর্ডার এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।
পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই। রাজ্যিকর কাণ্ডেই তলব করা হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে দাবি। মূলত সেই কারণেই তাকে তলব করা হয়েছে, এমনটাই খবর সিবিআই সূত্রে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, নির্মল ঘোষকে যে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে কি জানা যাচ্ছে? সিবিআই সূত্রে কি জানতে পারছো কি কি বিষয় তাকে জিজ্ঞাসাবাদে তলব সিবিআই? রিয়া, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। মূলত কি কি কারণে তলব করা হয়েছে নির্মল ঘোষকে? দেখো, নির্মল ঘোষকে আজকে সিবিআই তারা তলব করেছে, সিটিও কমপ্লেক্সে তলব করেছে সিবিআই দপ্তরে। মূলত স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তাকে আজকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ যে অভিযোগ সামনে এসেছিল এবং সেটা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে যে ময়না তদন্তের পর যে ময়না তদন্ত তড়িঘড়ি করা হয়েছে এবং তারপরে সৎকার করার যে প্রসেস সেটাতেও কিন্তু তড়িঘড়ি করা হয়েছে এবং খুব দ্রুত সৎকার করানো হয়েছে। এবং এই পুরো বিষয়টাতে তত্ত্বাবধানে ছিলেন সেখানকার এমএলএ এই নির্মল ঘোষ, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তাকে তলব করা হয়েছে। তার থেকে জানতে চাই যে কি কি প্রসিডিং মেনে এই সৎকার করানো হয়েছে, যা যা প্রসেস থাকে সেই সমস্ত কিছু মেনে করানো হয়েছে, নাকি প্রভাব কাটিয়ে দ্রুত সৎকার করা হয়েছে এবং তাতে কারা কারা সাইন করেছিল সেই ডেথ সার্টিফিকেট থেকে আরম্ভ করে ক্রিমিনাল সার্টিফিকেট কারা কারা সিগনেচার করেছিল, এই পুরো বিষয়টা কিন্তু জানার জন্য, অর্থাৎ সৎকারে কি কি জিনিস হয়েছে এবং কিভাবে হয়েছে, কি প্রসিডিং মেনে হয়েছে এবং কার নির্দেশে তিনি এসেছিলেন এখানে এবং তিনি কেন তত্ত্বাবধানে ছিলেন পুরো বিষয়টাতে, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু মূলত আজকে নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই, সঙ্গে থাকুরি। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া শোনাবো পর। উনি কোনো এক জায়গায় বলেছেন আমার পাড়ার মেয়ে। আমি বলি যে অনুপম দত্ত বলে একজন কাউন্সিলর মার্ডার হয়ে গেছিলেন, উনি ওনার এলাকার কাউন্সিলর ছিলেন তৃণমূল দলে, একবারও তাকে দেখতে পাইনি কেউ। এখানে সাত তাড়াতাড়ি বডিটা এখান থেকে নিয়ে যাওয়া, গিয়ে তারপর পুড়িয়ে দেওয়া, পুরো একদম শেষকৃত্য করেছেন আত্মীয়র মতো দাঁড়িয়ে, যত তাড়াতাড়ি করা যায়। কারণটা কি এটা তো আমরাও জানতে চাই, সিবিআইও জানতে চায়, কার নির্দেশে, কি কারণে। এরা সবাই এই মানে লার্জার কনস্পিরেসির সাথে এরা যুক্ত, এদের সবার গ্রেপ্তার হওয়া। এবং তৃণমূলের একটা বড় অংশ কাউকে বাঁচানোর চেষ্টা করেছে, কাউকে রক্ষা করার চেষ্টা করেছে এবং কাউকে আড়াল করার চেষ্টা করেছে। তাই এটাতে অপারেশন ধামাচাপা হয়েছে। সেই অপারেশন ধামাচাপাতে প্রথম দিক থেকে ওনার নাম শোনা যাচ্ছিল এবং এই যে নির্যাতিতা তরুণীকে দাহ করার ব্যাপারে যে তার প্রত্যক্ষভাবে তিনি জড়িত ছিলেন তার অনেক প্রমাণ এবং মানুষের বক্তব্য শোনা যাচ্ছিল। তো তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ করা নিশ্চয়ই প্রয়োজন। তার জন্য তদন্তের খাতিরে যাকে প্রয়োজন হয়, আমি তো বলবো কলকাতা পুলিশের আরো ঊর্ধ্বতন অফিসারদের জিজ্ঞাসা করা প্রয়োজন, একা কেউ নয়। এটা অর্গানাইজ হতে হয়েছে এবং ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় প্রভাবশালী যার মাথা ছিল, কার নির্দেশে করেছে এটা খুঁজে বার করতে হবে। ওখানকার তৃণমূল কাউন্সিলরদের যে ভূমিকা ছিল ওই দিন, সেই তৃণমূল কাউন্সিলররা এইরকম ভূমিকা বড় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ পরিচালনা ছাড়া গ্রহণ করতে পারেন কি? সম্ভবত না। তাহলে সেই বড় রাজনৈতিক নেতাটা পানিহাটির ক্ষেত্রে কে? নির্মল ঘোষ, নাকি নির্মল ঘোষের উপরেও কেউ পানিহাটিতে তৃণমূল নেতা আছেন? আমি জানি না। 3, ওই দিন সকালবেলায় 9ই আগস্ট নির্মল ঘোষ আরজিকর হাসপাতালে গেছিলেন কেন? সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল ঘোষের মিটিং হয়েছিল কেন? কি কারণের জন্য? কি প্রয়োজন ছিল? প্রশ্নগুলো জাগছে, মানুষও জাগছে। পুলিশ জায়গাটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত ভাব সিবিআই হাতে। খুন এবং ধর্ষণ হয়েছে আরজিকর হাসপাতালে। কে খুন করেছে, কে ধর্ষণ করেছে সেই বিষয় এখন দ্বিতীয় সারিতে। কিভাবে খুন হয়েছে, কিভাবে ধর্ষণ হয়েছে সেটা দ্বিতীয় সারিতে।
মৃতদেহ দাহ করার সময় কোন তৃণমূল নেতা তারা সহযোগিতা করেছিলেন, বাড়িতে আনার সময় কোন তৃণমূল নেতা ম্যাটাডোরের পাশে দাঁড়িয়েছিলেন, পাড়ার কোন লোকাল তৃণমূল নেতা আসবার পরে বাড়িতে সেখানে ফুল মালা নিয়ে উপস্থিত হয়েছিলেন, এইগুলো এখন তদন্তের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ ফের সিজিওতে অপূর্ব বিশ্বাস, আরজিকর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে অপূর্ব বিশ্বাস। এর আগে আমরা দেখেছিলাম অপূর্ব বিশ্বাস তিনি যেমনটা জানিয়েছিলেন যে নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে ঘটনার দিন দ্রুত ময়না তদন্ত করার জন্য কেউ তাকে হুমকি দিয়েছিল। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, সিজিওতে অপূর্ব বিশ্বাস, সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদে কি কি বিষয় তারা পেলেন হাতে? অপূর্ব বিশ্বাসকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে অপূর্ব বিশ্বাস যিনি কিনা সিনিয়র অটোপসি সার্জন তিনি এসেছিলেন এবং তিনি এসে দীর্ঘক্ষণ এই সিবিআই এর মুখোমুখি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এবং তারপরে বেরিয়ে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছিলেন যে তরুণীর কাকা পরিচয় দিয়ে সঞ্জীব মুখার্জি বলে একজন এসেছিলেন, তিনি কিনা এক্স কাউন্সিলর, তিনি রীতিমতো হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন ওই দিন যদি পিএম না করানো হয় সেক্ষেত্রে রক্ত গঙ্গা বইয়ে দেবে বলে এমনটাই হুমকি দেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা সঞ্জীব মুখার্জির সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তিনি বলেছিলেন তিনি কিন্তু এই যে তার বিরুদ্ধে এই যে অভিযোগ সেটাকে কিন্তু সরাসরি ভাবে তিনি ডিনাই করেছেন। তিনি বলেছেন এরকম কোনো হুমকি তিনি দেননি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অপূর্ব বিশ্বাস তাকে ফের আজকে তলব করেছে এবং মূলত এই যে বিষয়গুলো তিনি সামনে আনছেন যে পিএম এর সময় তিনি উপস্থিত ছিলেন এবং কি হয়েছিল পিএম এর সময়, কি প্রসিডিং মেনে সেই পিএম হয়েছিল এবং কে হুমকি দিয়েছিল, বারবার যেটা অভিযোগ সামনে এনেছে যে পুলিশ জোর করে পিএম করিয়েছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই আধিকারিকরা, আরো স্পষ্ট হতে চাইছে। সেই কারণেই অপূর্ব বিশ্বাসকে ফের আজকে তলব, যেহেতু তিনি সিনিয়র অটোপসি সার্জন, সেই কারণে জন্যই তাকে আজকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু হয়েছে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আর এবার আরজিকর কাণ্ডে বিস্ফোরক অটোপসি সার্জেন্ট অপূর্ব বিশ্বাস, নির্যাতিতার ময়না তদন্ত দ্রুত করার হুমকি, তরুণীর কাকা পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয় ওই চিকিৎসককে, এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো এই যে পরিচয় হুমকি দেওয়া হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ছবি, শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন কে এই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ, সমাজ মাধ্যমে এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং পোস্টে এই বিষয় তিনি উল্লেখ করেছেন। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ছবি, অর্থাৎ ঘটনার দিন ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয় অপূর্ব বিশ্বাসকে এবং যেখানে আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এনেছেন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি এবং তিনি যেমনটা দাবি করেছেন যে নির্যাতিতার কাকা পরিচয় দিয়ে একজন তাকে দ্রুত ময়না তদন্ত করার কথা বলেছিলেন। তরুণীর কাকা পরিচয় হুমকি প্রাক্তন কাউন্সিলরের, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন কে এই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ছবি যেখানে তিনি বলছেন যে কে এই কাউন্সিলর যিনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, এখনো পর্যন্ত যেগুলো আমরা জানতে পারছি যে সমাজ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা একটি পোস্ট করেছেন, সেখানে সেই পোস্টের মধ্যে তিনি পানিহাটি পৌরসভার শব্দহ ঘাটের একটা সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেটের মধ্যে কয়েকটি জায়গা মার্ক করা রয়েছে, যার মধ্যে একটি নাম রয়েছে, সেখানে নামটি হচ্ছে সঞ্জীব ঘোষ। এবং তিনি প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা যে এই সঞ্জীব মুখার্জি কি, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গতকাল যখন সার্জন অপূর্ব বিশ্বাস যখন বেরিয়ে আসেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি বেশ কিছু কথা বলেছিলেন এবং সেখান থেকে সেই সূত্র থেকে উঠে আসছে যে সেখানে কোনো একজন ব্যক্তি হুমকি দিয়েছিল যে আজকের মধ্যে যদি সেখানে পোস্টমর্টম না হয়, অর্থাৎ ময়না তদন্ত না হয়, তাহলে রক্ত গঙ্গা বইবে, এরকম একটা বিস্ফোরক কথা বলেছিল।
এবং সেই অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাসের এই কথাকে সামনে ধরেই কিন্তু ওই এই যে হুমকি ময়নাতদন্ত দ্রুত করার যে হুমকি দিচ্ছিল সেই যে ব্যক্তি তিনি তরুণীর কাকা পরিচয় দিয়েছিলেন, যার নামটা উঠে আসছে ইতিমধ্যেই, সেই সঞ্জীব বাবু কিন্তু সঞ্জীব মুখার্জি, যার পরিচয় পাওয়া যাচ্ছে তিনি প্রাক্তন কাউন্সিলর, যিনি একটা সময় সিপিএম করতেন, বামেদের প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং পানিহাটি পৌরসভার, এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি পানিহাটি বিধায়ক যিনি আসেন নির্মল ঘোষ তার ঘনিষ্ঠ। এখন এইটা দিয়েই কিন্তু যেটা প্রমাণ করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে বিরোধী দলনেতা, যে তাহলে সেক্ষেত্রে সেদিনকার যে অভিযোগ উঠছে যে মৃতদেহ অর্থাৎ মৃতা তরুণীর কার্যকর করার মৃতা তরুণীর যে তাড়াতাড়ি করে বডি সপ্তাহ দাহ করে দেওয়া হয়েছে তার পিছনে চক্রান্ত আছে এবং সেক্ষেত্রে শাসক দলের বিধায়কেরও ভূমিকা রয়েছে, এমনটাই প্রশ্ন তুলেই কিন্তু এই টুইটটি করেছেন সমাজ মাধ্যমে, এবং যার থেকে কিন্তু উঠে আসছে বেশ কিছু নাম, যার মধ্যে তিনি নির্মল ঘোষের কথা বলেছেন, পাশাপাশি তিনি সঞ্জীব মুখার্জি যিনি, এবং সেই যে এটা দিয়েছেন সেই ব্যক্তিটি কে, সেই ব্যক্তিটি কি কাউন্সিলর, তিনি তার পরিচয় কি, এমনভাবে প্রশ্ন তুলেছেন যাতে এই বিষয়টা নিয়ে সিবিআই তাদের তদন্তে যাতে তার কাঠগড়ায় নিয়ে আসে। ধন্যবাদ। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গতকাল সিজিও কমপ্লেক্সে যান ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং সেই সময় তিনি যে দাবি করেন, অর্থাৎ ঘটনার দিন ময়না তদন্তের জন্য তরুণীর কাকা পরিচয়ে তাকে হুমকি ফোন করেছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব ময়না তদন্ত করার কথা বলেছিলেন, যদি না করা হয়, যদি সেই কথা না শোনা হয় রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তিনি সেই ভিডিও পোস্ট করেছেন। ঠিক কি কথোপকথন শোনা যাচ্ছে ভিডিওয়ে শোনাবো। এই জড়িয়ে যাবে আপনাদের সাথে কথা বলা হয়েছে সিবিআই তরফ থেকে? এটা সেদিন কোন রকম প্রেসার করা হয়েছিল বডি তাড়াতাড়ি পোস্টমর্টম করানোর জন্য? কোন নথি কি আসতে বলা হয়েছে? আবার কি তলব করা হয়েছে? কোন রকম কি প্রেসার ছিল যে তাড়াতাড়ি পোস্টমর্টম করবার জন্য? তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছে ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনাদের শোনালাম। আর এর পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। খুব ভালো জানেন যে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে কিভাবে ধর্ষকরা ছাড়া পায়, প্রমাণ লোপাট করতে হয়। কারণ শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলের নেতা নরেন্দ্র মোদী, সেই দলের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের নরেন্দ্র মোদী যেখান থেকে ভোটে দাঁড়ান সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন গবেষণারত ছাত্রী, মেধাবী ছাত্রী, পিএইচডি স্কলার, তাকে ইউনিভার্সিটির ভেতরে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত যারা তারা প্রত্যেকেই বিজেপি ঘনিষ্ঠ অমিত মালব্যার আইটি সেলের নেতা। তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে, তাদের ছবি যোগী আদিত্যনাথের সাথে, তাদের ছবি ছিল স্মৃতি ইরানির সাথে। 22 দিন এফআইআর পর্যন্ত নেয়নি উত্তরপ্রদেশ। তার মানে কি এটা দাঁড়ায় যে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে তারা ধর্ষণের ছাড়পত্র পায় বা অপরাধ লোপাটের প্রমাণ লোপাটের ছাড়পত্র পায়? তা নয়। যার কথা বলা হচ্ছে তিনি নির্যাতিতার পরিবারের পারিবারিক পরিচিত এবং আত্মীয়ের মধ্যে পড়েন। এই ব্যক্তি এক সময় তিনি বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন, বামপন্থী কাউন্সিলর ছিলেন। পরবর্তীকালে শোনা যায় যে 2019 সালে, এবং তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, একই মঞ্চে শুভেন্দু অধিকারী এবং এই ব্যক্তিও ছিলেন। তার মানে তিনি কি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ? এরকম ছবিও এসেছে যখন শুভেন্দু অধিকারী 2019-এর প্রচারে গিয়েছিলেন লোকসভা নির্বাচন। তাই খুব স্বাভাবিকভাবেই এখন ওই ঘোলা জলে মাছ ধরার জন্য শুভেন্দু এইসব আংবাং টুইট করবে ঠিকই, তাতে বাস্তবটা বদলাবে না। সিবিআই তদন্ত করছে, আমরা প্রত্যেকে চাই প্রকৃত তদন্ত হোক, পলিটিক্যালি মোটিভেটেড তদন্ত না হয়। প্রকৃত তদন্তে যে বা যারা অপরাধী
তাদের একটাই যেন শাস্তি হয় ফাঁসি কাট। শুভেন্দু অধিকারী এখানে বড় বড় বাতেলা না মেরে আগে নিজে আয়নার দিকে তাকান, তাকিয়ে তারপরে মন্তব্য করুন। কারণ যার বিরুদ্ধে কথা বলছেন, আপনি যখন 2019-এ তৃণমূল কংগ্রেস হয়ে প্রচারে গিয়েছিলেন উত্তর 24 পরগনা জেলায়, এই ব্যক্তি কিন্তু তখন সেই মঞ্চেই ছিল। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি। অন্য দল থেকে আসা নেতাদেরও সমানভাবে গুরুত্ব দিতে নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি, অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে নির্দেশ। ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি, শোনাব। যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, এমনও আছে। বারবার বলে দিয়েছি, কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, নাহলে সালিশিতে যাবেন না। তারপরেও নেতারা সালিশিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়। তোমরা এক বালতি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন, তার ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার তোমার দরকার নাই। আপনাদের শোনালাম দলীয় কর্মী সভায় উদয়ন গুহর হুঁশিয়ারি। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ, যেখানে তিনি বলেছেন সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন। দলীয় নেতারা যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলেও কড়া ব্যবস্থা নিতে হবে, অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে নির্দেশ। রবিউল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোন পরিপ্রেক্ষিতে দলীয় কর্মীদের এই হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ? রবিউল। দেখো ভাস্বতী, একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ গতকাল যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে যেমন জেলা জুড়ে কিন্তু একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই যে প্রথমেই তিনি যে অন্য দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রতি যে সহনশীলতার আচরণের কথা বলেছেন, সে বিষয়ে তোমাকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরে যেটা আমরা জানতে পারছি, মন্ত্রী উদয়ন গুহের কাছে নাকি অভিযোগ আসছিল যে সমস্ত পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে এসেছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং যারা নেতৃত্ব রয়েছেন তারা তাদের সঙ্গে সহনশীল আচরণ করছেন না। আর এই অভিযোগ আসার পরে কিন্তু মন্ত্রী উদয়ন গুহ একেবারেই কালকে যে খত্তিমারিতে তৃণমূল কংগ্রেসের সভা ছিল, সেই সভা থেকে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য দিলেন যে যারা দলে এসেছে তাদের সঙ্গে সমানভাবে আচরণ করতে হবে। একই সাথে কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে যদি কোনো নেতৃত্ব সালিশি সভায় যায় বা কোনো টাকা তোলে, সে বিষয়ে কিন্তু দল তাদের ছেড়ে কথা বলবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু মন্ত্রী কালকে কিন্তু জানিয়েছেন। এবং মন্ত্রীর এই বক্তব্যকে কিন্তু একেবারেই সমর্থন করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। একেবারেই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক এবং চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন, তারাও কিন্তু মন্ত্রীর সপক্ষে কথা বলেছেন। ধন্যবাদ রবিউল। আর এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌম্য আইচ রায় এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক মহলের তরফে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসছে শোনাবো পরপর। বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। এই যে পাহাড় থেকে সাগর পর্যন্ত, গলি থেকে রাজপথ পর্যন্ত জনপ্লাবন দেখছেন, এগুলো কিসের বিরুদ্ধে? শুধুমাত্র আরজি করেন একটি ঘটনার জন্য নয়, সেখানেও তারা যেন মেয়েটির জন্য বিচার চাইছে, কিন্তু এই বিস্ফারিত জনরোষ, মানুষের অবদমিত ক্রোধ, এটা হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুটের জন্য। দুর্নীতি তো তৃণমূলের কর্মসূচি, সেটা না করা তো পার্টি বিরোধী অবস্থান। যেমন মমতা যা বলে ঠিক তার উল্টো কাজটা কর্মীরা করে নিষ্ঠার সঙ্গে। তেমন উদয়নবাবু তার কর্মীদের ইঙ্গিত দিলেন যে সেই কাজগুলো করো, ঠিক করে করো, মানে এমন ভাবে করো না যেটা ধরা পড়ে যাও।
কেন উদয়নবাবুকে যদি লোকেরা প্রশ্ন করে যারা ওখানে ছিলেন, তাহলে আমাদের নেত্রী বা নেত্রীর যে ভাইপো তার বিরুদ্ধে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা তো তোলাবাজির স্বীকৃত নেতা। তো উদয়নবাবুদের এইসব কথা হচ্ছে লোককে বোকা বানাবার একটা ব্যর্থ প্রয়াস, আর কিছু না। একটা হিন্দিতে প্রবাদ আছে, 100 চুহা খাকে দিল্লি হজ কো চলে। উনি এইসব কথাবার্তা বলছেন, কাকে বাঁচবেন? তো কম্বলের লোম বাছা হয়ে যাবে। তৃণমূল দলের মধ্যে উনি দুর্নীতিগ্রস্ত বাঁচতে চাইছেন, তো কিন্তু যাকেই ধরবেন বা যাকেই বাঁচবেন তিনি হয়তো নির্দেশটা করবেন যে আমি তো 25-এর ভাগিদার, 75 তো ওপরে। উনি কি পারবেন তাদের দিকে আঙুল নির্দেশ করতে বা তাদেরকে আইডেন্টিফাই করতে? অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো, সেই ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় পৌঁছেছেন। ডিভিসির চারা জলে রাজ্যের একাধিক জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আজ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বড়জোড়া ত্রাণ শিবিরেও যাবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, ত্রাণ শিবির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। এবং এর আগেই তিনি জানিয়েছিলেন যে দুর্গতদের কাছে যত দ্রুত সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী ঘাটাল এবং পাশাপাশি উদয়নারায়ণপুর সহ একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। এই মুহূর্তে বাঁকুড়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী, বাঁকুড়ায় পৌঁছেছেন তিনি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দুর্গত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি যে সমস্ত জায়গায় বন্যায় বিধ্বস্ত সেই সমস্ত এলাকা পরিদর্শন করবেন। ত্রাণ শিবিরে সাধারণ মানুষজনের সঙ্গে তিনি কথা বলবেন। এই মুহূর্তে বড়জোড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিভিসির ছাড়া জলে, এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগামী দিনে ডিভিসির সঙ্গে তিনি সম্পর্ক রাখবেন কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা ছাড়াই ডিভিসি যে জল ছাড়ছে তা নিয়েও সরাসরি ডিভিসিকে আক্রমণ সারেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়ায় রয়েছেন তিনি। বন্যা পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে সরজমিনে পরিস্থিতি পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার বড়জোড়ায় ত্রাণ শিবিরও পরিদর্শন করবেন এবং সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়ার বড়জোড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরে নজর রাখবো, সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। চাকদহে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান, আর সেই সময় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ। সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। চাকদহে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান শান্তনু ঠাকুর। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, বিক্ষোভের মুখে পড়েছেন শান্তনু ঠাকুর, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? সাধারণ গ্রামবাসীরা তারা কি কেনই বা বিক্ষোভ দেখায় থাকেন শান্তনু ঠাকুর সেখানে পৌঁছলে? গত দুদিন আগেও কিন্তু গঙ্গা জল পেয়ে এলাকায় ঢুকে পড়ে এবং বেশ কিছু শস্য ফসল নষ্ট হয়ে মানুষের বাড়িতেও জল ঢুকে যায়। তবে জলস্তর যখন নামতে শুরু করে গঙ্গায়, তখন কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়ে যায় এবং গত পরশু থেকেই ভাঙনটা শুরু হয়। এই ভাঙনের ফলে কিন্তু যেমন প্রচুর যেখানকার জমি, চাষের জমি, বাড়ি ঘর, দোকানপাট সব কিন্তু ভেঙে
গঙ্গায় চুবককে চলে গেছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছিলেন এই শান্তনু ঠাকুরকে যে তারা সেখানে ভোট দিয়ে যেতাম, কাজেই তাদের যে ভাঙনের কবলিত অঞ্চল তা কিন্তু বাঁধানোর জন্য তিনি প্রতিবার কিন্তু এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ভাঙন এইবার কাজ হবে, এইবার কাজ হবে, এরকম করে গত 5 বছর ধরে তিনি বারবার এই প্রতিশ্রুতি দিলেও কিন্তু কোনো কাজ হয়নি। যার ফলে আজকে যখন চাকদা থানার সান্নালের চর, মালোপাড়া, শ্রীকৃষ্ণপুর বিভিন্ন অঞ্চলে পরিদর্শনে আসেন এই শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ, তখন কিন্তু তাকে ঘিরে এলাকার মহিলা থেকে শুরু করে এলাকার মানুষ ক্ষোভ উগলে দেয়। তারা খালি একটা কথাই বারবার বলেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এবং তাকে থেকে বিক্ষোভ দেখান যে কবে থেকে কাজ শুরু হবে। এই বিক্ষোভের মুখে পড়ে তিনি কিন্তু কার্যত দিশাহারা হয়ে যান এবং সেখান থেকে কোনো রকমের চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে পুজোর পরে জল এখন বেড়ে আসে, হবে না, এরপর জল স্তর নামবে তখন তারা কাজ শুরু করতে পারবেন। কিন্তু এতে আশ্বস্ত হতে পারেনি, কারণ বিগত 5 বছরে এরকম অনেকবার বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই তারা আজকে ক্ষোভ উগলে দিলেন শান্তনু ঠাকুরের কে দেখে। তার এলাকায় যখন ঢোকার পর গ্রামবাসী এবং মহিলারা কিন্তু ক্ষোভে মেতে পড়ে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন আরজি করের পুলিশ আউটপোস্টের এসআই এবং টালা থানার এসআই। এর আগে আমরা দেখেছিলাম টালা থানার এসআইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। রবিবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জাহাঙ্গীর হোসেন রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ইতিমধ্যে সিজিওতে আরজি করে আউটপোস্টের পুলিশ আউটপোস্টের এসআই পৌঁছেছেন, পাশাপাশি টালা থানার এসআই পৌঁছেছেন। কি জানা যাচ্ছে, কি কি বিষয় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, সিবিআই সূত্রে কি জানতে পারছো? একেবারে যেটা জানা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের কোনো দর্শন ঘটনা, সেই দিনের ঘটনায় কিন্তু ওই যে আরজিকর মেডিকেল কলেজের যে আউটপোস্টের এএসআই ও টালা থানার এসআই তারা ওই দিনকে ছিল। তাদের থেকে কোনো নথি জানা যায় কিনা তারা এই বিষয়ে কিন্তু জানার জন্য কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছে। কিছুক্ষণ হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। তবে ওই দিনে ঠিক কি কি ঘটেছিল তার কারণ তারা তো ওখানে ডিউটিতে ছিল এবং তারা কি কি জানে এবং কি কি দেখেছিল বা তাদের সঙ্গে কারোর যোগাযোগ আছে কিনা বা তাদের সাথে কোনো রকম ভাবে কিছু দেখেছিল সেই সব বিষয় কিন্তু জানার জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। ইতিমধ্যে তার 2 জন পুলিশের গাড়িতে করে আসলো, আসার পরেই তারা সিজিও কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করলো। তবে ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। ধন্যবাদ তোমায়। আরজিকর কাণ্ডে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মন্তব্যে বিতর্ক। নির্যাতিতার বিচার চাইতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের যে মন্তব্য, যৌনপল্লী সোনাগাছিতে এই ঘটনা হতে পারে। পঙ্কজ দত্তের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড়, তুমুল সমালোচনা বিভিন্ন মহলে। আরজিকরে চিকিৎসকদের কর্মক্ষেত্র, সেখানে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যৌনপল্লী বা সোনাগাছিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটাই মন্তব্য করেছেন, বেফাঁস মন্তব্য করেছেন প্রাক্তন পুলিশ কর্তা। নির্যাতিতার বিচার চেয়ে আমরা দেখেছিলাম যে এর আগে অর্থাৎ 14ই আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন যৌনকর্মীরাও। ঠিক কি বেফাঁস মন্তব্য করেছিলেন পঙ্কজ দত্ত প্রাক্তন পুলিশ কর্তা, শুনুন। এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না। ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিনেতা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। আরজিকর যেরকম একটা ওয়ার্ক প্লেস,
সোনাগাছিও একটা বড় প্লেস। সোনাগাছিতে যারা কাজ করেন নীলকণ্ঠের মতো সমাজের যা খারাপ বা যা নেগেটিভ সেটা ধারণ করেন। সো তাদের ওয়ার্ক প্লেসে এটা হতে পারে বা হওয়াটা কোনো ব্যাপার না, বা বলে সেটা কোনো বিশাল ব্যাপার নয়। এটা মানে একটা খুব খুব ভুল এবং কন্ডেমনেবল চিন্তা। একজন প্রাক্তন পুলিশ কর্তার মুখে এ ধরনের মন্তব্য কাম্য নয়, আমরা এর তীব্র নিন্দা করছি, এমনটাই জানিয়েছিলেন দুর্বার সমিতির সম্পাদক বিশাখা লস্কর। কি বলেছেন তিনি, শোনাবো। সম্পর্কে কোনো ধারণা নেই। সোনাগাছিতে এরকম ঘটনা হতে পারে মানে সোনাগাছি কারা থাকে? যারা থাকে তারা মানুষ না, মহিলা নয়। তার পেশার জন্য সে থাকে, নিজের কাজ হিসাবে বেছে নিয়েছে, কাজ করছে। তার মানে কি যৌনকর্মীদের ওপর যে কেউ এসে ধর্ষণ করতে পারে? উনি যে কথাটা বলেছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাই পুরো যৌনকর্মীর প্রতিনিধি হয়ে, যে আজকের এইরকম ভাবে একজন প্রাক্তন অফিসার, দায়িত্ব ভারপ্রাপ্ত ব্যক্তি ছিলেন একটা সময়, ওনার এরকম যদি ওনার বিবেক বা বিবেচনা হয় তাহলে এনার বিচার কি হবে? এটা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এটাকে আমরা একেবারেই সমর্থন করছি না। আজকে 14 তারিখে রাত দখলে যখন যৌনকর্মীরা গিয়েছেন এবং প্রত্যেকটা যৌনকর্মী বা মানুষ হিসাবে জাস্টিস চেয়েছি এবং জাস্টিস চাই, ন্যায় বিচার চাই, তাহলে একজন প্রাপ্ত অফিসার সে কি করে এই কথাটা বলতে পারে যে যৌনকর্মীদের হলে সেটা মেনে নেওয়া যায় বা সেটা কিছু হতো না? যৌনকর্মীরা কি জন্তুর জানোয়ার? তাদের প্রতি যে কেউ এসে রেপ করে চলে যেতে পারে, যে কেউ মার্ডার করতে পারে, যে কেউ মেরে দিয়ে চলে যেতে পারে। কারণটা কি? ওনাকে তো একটা রিজন দেখাতে হবে যে কেন যৌনকর্মীদের উপর এটা করা যায়। আমরা এটা তীব্র নিন্দা করছি ওনাকে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার প্ল্যাকার্ড ও ব্যানার ও ঝাঁটা নিয়ে পায়ে হেঁটে মিছিল। হাওড়ায় প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে মিছিল। আসানসোলেও একইভাবে মিছিল চলছে। গঙ্গাজল ও ঝাঁটা নিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি। হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে চলছে শুদ্ধিকরণ কর্মসূচি। গঙ্গাজল ও ঝাঁটা নিয়ে চলছে শুদ্ধিকরণ কর্মসূচি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্ল্যাকার্ড, ব্যানার ও ঝাঁটা নিয়ে এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে, বিজেপির মহিলা কর্মীরাও রয়েছেন। বিভিন্ন জায়গায় থানা শুদ্ধিকরণ অভিযান চলছে। আমরা দেখেছি আরজি করে ঘটনার প্রতিবাদে যখন বিভিন্ন বিরোধী রাজনৈতিক মহল তারা পথে নেমেছেন এবং বিজেপির তরফেও নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এবার শুদ্ধিকরণ কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, যে কর্মসূচি থানা অভিযান কর্মসূচি, মূলত থানা শুদ্ধিকরণ কর্মসূচি, ঠিক কি ছবি ধরা পড়লো? দেখো, হাওড়া থানার সামনে দেখা গেল বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং শুদ্ধিকরণ কর্মসূচিতে দেখা গেল থানার সামনে গঙ্গা জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কারণ তুমি জানো আরজিকর ঘটনা একের পর এক পুলিশের নাম যখন উঠে আসছে, তাই জন্য পুলিশের এই থানাগুলিকে তারা শুদ্ধিকরণের জন্য অভিযানে তারা রয়েছে এবং বিজেপি মহিলা কর্মী যেরকম নেত্রী ছিল, পাশাপাশি বিজেপি কর্মীরাও সঙ্গে ছিল। এবং তোমাকে বলে রাখি যে হাওড়া শুদ্ধিকরণ কর্মসূচিতে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালও সঙ্গে ছিলেন এবং এলাকার যে হাওড়া জেলার যে মহিলা মোর্চার জেলা সভানেত্রী পৌলমী আদব ছিলেন। অর্থাৎ বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই শুদ্ধিকরণ কর্মসূচি হয় এবং থানার সামনে গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা কর্মসূচি পালন করে। ধন্যবাদ জগন্নাথ। কলকাতা স্টেশনের কাছে যুবকের দেহ উদ্ধার। গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার, দেহে কোনো ক্ষতচিহ্ন নেই। কিভাবে ওই ব্যক্তির দেহ ওখানে এলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খুন না আত্মহত্যা সে বিষয়ে কিন্তু পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। তবে দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। কলকাতা স্টেশনের কাছে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তবে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। খুন না আত্মহত্যা, খুন করে তাকে কেউ এখানে রেখে গিয়েছেন কিনা এই বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশ। পাশাপাশি যে খবরে নজর রাখবো, মালদা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ আদালতের। আদালত অবমাননার জন্য গ্রেফতারের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বেতন সংক্রান্ত এক মামলার ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করায় গ্রেফতারের নির্দেশ বিচারপতি। আদালত অবমাননার জন্য গ্রেফতারের নির্দেশ। মালদহ জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ আদালতের। বেতন সংক্রান্ত এক মামলার ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত, কিন্তু আদালত অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই নির্দেশ অমান্য করায় গ্রেফতারের নির্দেশ বিচারপতি। গৌতম চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, কি জানা যাচ্ছে বিষয়? দেখো ভাবছি, এই মামলাটি পুরনো একটি মামলা। বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মাহফুজা খাতুন নামে একজন মামলা দায়ের করেন এবং যে তার নির্দিষ্ট পরিমাণ যে টাকা পাওয়ার কথা বেতনে সেই টাকা পাচ্ছিলেন না। এবং সেই সময় ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন ছিলেন না, অন্য আরেকজন ছিলেন। কিন্তু মামলা যেহেতু চেয়ারের বিরুদ্ধে হয়েছে, সেই কারণে 19 তারিখ কলকাতা হাইকোর্ট এই বাসন্তী বর্মন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেন। কিন্তু সেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মতো তিনি মানেননি এবং তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন না। সেই মর্মে আজকে কলকাতা হাইকোর্ট এক নির্দেশ জারি করেন, জেলা পুলিশকে বলেন যে বাসন্তী বর্মনকে অবিলম্বে গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টে হাজির করতে হবে। কিন্তু আমরা এরপরে বাসন্তী বর্মনের সঙ্গে যোগাযোগ করি। উনি এটা খালি ওভার টেলিফোন শুনেছেন যে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমাদেরকে জানালেন, এবং তার আইনজীবী সঙ্গে করে যাচ্ছেন কলকাতা হাইকোর্ট। ভাস্বতী, ধন্যবাদ তোমায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 25শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ এবং প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে এবং তারই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুভঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, যে প্যানেল প্রকাশের কথা বলা হচ্ছে এবং যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে, কি কি বিষয় মূলত উল্লেখ করা হচ্ছে এবং দিনও ইতিমধ্যেই ধার্য হয়েছে? দেখো, জানিয়ে রাখি যে গত 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনকে, যে দীর্ঘদিন ধরে বিলম্বিত 2016 সালে যে স্টেট উচ্চ প্রাথমিকে সেই অনুযায়ী যে মেধা তালিকা, সেই মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং সেই মেধা তালিকা 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনও সেটিই চাইছিল হাইকোর্টের নির্দেশ এবং সেই মতো তারা ইতিমধ্যেই মেধা তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। আগামী 25 তারিখ 25শে সেপ্টেম্বর তারা মেধা তালিকা প্রকাশ করছেন এবং হাইকোর্টের নির্দেশ মতো সেই মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। আজ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে আগামী 25 তারিখ মেধা তালিকা প্রকাশ হবে। শুধুমাত্র একই সঙ্গে জানিয়ে রাখি, শুধু মেধা তালিকা প্রকাশ নয়, সেই সঙ্গে প্রথম দফার যে কাউন্সেলিং বা ফার্স্ট স্টেজের যে কাউন্সেলিং তারও বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আজকের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে। এবার দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন। আজকে আমরা দেখেছি
যে উচ্চ প্রাথমিকের যারা চাকরি প্রার্থী তারা এসএসসি অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন অবিলম্বে প্যানেল প্রকাশের জন্য। কিছুদিন আগে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল বা বলা যেতে পারে যে এসএসসি একটি সংখ্যার মধ্যে পড়ে গিয়েছিল, যে সংখ্যাটা হাইকোর্ট থেকে বলা হয়েছিল তারা জানিয়েছিল যে তার থেকে কিছুটা সংখ্যক প্রার্থী কমতে পারে। তবে এই মুহূর্তে তারা হাইকোর্টের কাছে ক্লারিফিকেশনের জন্য যাচ্ছে না, কিন্তু সময় অনেকটাই শেষ হয়ে এসছে এবং সেই কারণে তারা চাইছেন যে অবিলম্বে প্যানেল প্রকাশিত হোক এবং সেই প্যানেল তার বা বলা যেতে পারে যে মেধা তালিকা আগামী 25 তারিখ প্রকাশিত হবে এবং প্রথম স্টেজের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিংও খুব শীঘ্র শুরু হবে বলে আজকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি যে পুজোর আগে যে সংশয় তৈরি হয়েছিল যে তারা কি পুজোর পরে প্যানেল প্রকাশিত হবে বা মেধা তালিকা প্রকাশিত হবে, সেটা কিন্তু হচ্ছে না। পুজোর আগেই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হয়ে যাচ্ছে উচ্চ প্রাথমিক। ধন্যবাদ শুভঙ্কর। এসএসসি ভবন অভিযান ঘিরে উত্তেজনা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সল্টলেকের করুণাময়ীতে বেশ কিছুক্ষণের জন্য ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি। জাহাঙ্গীর রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল চাকরি প্রার্থীদের, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে? দেখো, তোমাকে জানিয়ে কি আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ছিল, সেই মতো তারা প্রস্তুত হচ্ছিল এবং করুণাময়ী তারা ভিড় জমাচ্ছিলেন। তারপরে যখন ভিড় নিয়ে তারা যখন এসএসসি ভবনের দিকে এগোচ্ছিলেন সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড করে দেওয়া হয়, যে ব্যারিকেড তাদেরকে টপকাতে নিষেধ করা হয় এবং তারা কোনো রকম বাধা না শুনে, পুলিশের বাধা না শুনে তারা কিন্তু ওই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে এরকম ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপরেই কিন্তু চাকরি প্রার্থীরা তারা সেখানে রাস্তায় বসে পড়ে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এই সমস্ত চাকরি প্রার্থীদের একেবারে টেনে হিসেবে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে আরো কিছু যারা চাকরি প্রার্থী তারা কিন্তু ওখান থেকে সরে গিয়ে দ্বিতীয় জায়গায় চলে যায়, এসএসসি ভবনের সামনে অনেকেই পৌঁছে যায়। সেখানেও কিন্তু আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা তারা এসএসসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে, তাদের কেউ সেখানে বাধা দেওয়ার সৃষ্টি হয় এবং বেশ কয়েকজনকে আজকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এবং একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। প্রচুর পরিমাণ পুলিশ সেখানে মজুদ ছিল, যাতে তারা কোনো রকম অশান্তি না করতে তাদের প্রচুর পুলিশ সেখানে মজুদ ছিল এবং পাশাপাশি সেখান থেকে সকলকে সরিয়ে দিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে। ধন্যবাদ জাহাঙ্গীর। যে খবরে নজর রাখবো, গরু পাচার মামলায় জামিন পেলেন আজ এনামুল হক। ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন এনামুল হকের। অনুব্রত মণ্ডলের পর জামিন এনামুল হকের। আপনাদের জানিয়ে রাখবো, এনামুল হকের জামিন এর আগে আমরা দেখেছিলাম গরু পাচার মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং তারপর অনুব্রত মণ্ডল। এবার গরু পাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ইডির করা মামলায় জামিন পেলেন এনামুল হক। সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। এবার অস্কারের মঞ্চে লাপাতা লেডিস। কিরণ রাও পরিচালিত এই ছবি 2025-এর অস্কার মনোনয়নে লাপাতা লেডিস। আমির খান প্রযোজিত কিরণ রাও পরিচালিত ছবি। সেই ছবিতে অভিনয় করেছিলেন একগুচ্ছ নতুন মুখ। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল এই ওয়েব সিরিজটি। ঘোমটার আড়ালে বউ বদলে যাওয়া নিয়ে চিত্রনাট্য। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল এই ওয়েব সিরিজটি লাপাতা লেডিস। বিদেশি সিনেমা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। 29টি ছবির মধ্যে নিজের জায়গা করেছে এই ছবি। সোমবার সিলেকশন কমিটির তরফে ছবির নাম ঘোষণা করা হয়। এবার অস্কারের মঞ্চে লাপাতা লেডিস। নজর রাখবো আবহাওয়ার খবরে। পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগরে আজ জোড়া ঘূর্ণাবর্ত।
নিম্নচাপে পরিণত হবে। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে 2 বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে 2 বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে 2 বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে 2 বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শাশ্বতী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতরের তরফে কি পূর্বাভাস দেওয়া হয়েছে? দেখো, ঘূর্ণাবর্ত যেটি একটি দক্ষিণ মায়ানমার বুকে এবং অপরটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এবং দুটি এক জায়গায় মিলিত হচ্ছে এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে, যেখানে এই ঘূর্ণাবর্ত দুটি মিলিত হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার জেরে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং 24 পরগনা এবং 2 মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্ক বার্তা একাধিক জেলায়, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি জারি থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। তবে বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও এই বৃষ্টি জারি থাকবে। ধন্যবাদ শাশ্বতী। চারটে চারদিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।